প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি সেটি হচ্ছে মিসকনসেপশন, যাকে বাংলায় আমরা বলি ভ্রান্ত ধারণা। এই টপিকটি ক্লাস 10-এর ছাত্রছাত্রী অর্থাৎ যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ মিসকনসেপশন? আ পারসেপশন অফ ফেনোমেনা occurring in the real world which is not consistent with scientific explanation of the phenomena। অর্থাৎ স্বীকৃত বিজ্ঞানভিত্তিক ধারণার সঙ্গে মেলে না এমন ধারণাগুলিকেই আমরা বলি ভ্রান্ত ধারণা। আমাদের মধ্যে এমন কিছু ধারণা রয়েছে যে ধারণাগুলির কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, কোনো সায়েন্টিফিক এক্সপ্লানেশন নেই। অর্থাৎ সায়েন্টিফিক এক্সপ্লানেশন না থাকা সত্ত্বেও সেই কনসেপ্টগুলি আমরা একটা প্রজন্ম থেকে আর একটা প্রজন্মে বয়ে চলেছি। যেমন একাধিক উদাহরণ আছে। আমি একটা স্লাইডে ক্লাস 10-এর যে বিভিন্ন চ্যাপ্টার মিসকনসেপশন রয়েছে সেই মিসকনসেপশনগুলি একটু পরে তোমাদের সামনে তুলে ধরব। তার আগে আমরা দু একটি ভ্রান্ত ধারণার সম্পর্কে আলোচনা করে নিই, তাহলে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ মিসকনসেপশনগুলি বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো, আমরা প্রত্যেকেই সূর্যগ্রহণ কি, সূর্যগ্রহণ কিভাবে হয়, চন্দ্রগ্রহণ কি, চন্দ্রগ্রহণ কিভাবে হয় তার কিন্তু একটা বৈজ্ঞানিক এক্সপ্লানেশন রয়েছে, সায়েন্টিফিক এক্সপ্লানেশন রয়েছে। কি করে সূর্যগ্রহণ হয়, কি করে চন্দ্রগ্রহণ হয় তার একেবারে স্বীকৃত বিজ্ঞান ভিত্তিক একটা ব্যাখ্যা আছে। এরপরেও আমাদের মধ্যে এমন একটা ধারণা রয়ে গেছে এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ সম্পর্কে, যে ধারণাটার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই। সেটা কি? সেটা হচ্ছে আমাদের মধ্যে রয়েছে, কি গ্রামাঞ্চলে কি শহরাঞ্চলে, মানুষের মধ্যে রয়েছে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সঙ্গে একটা রাহু কেতু বিষয়বস্তু। আচ্ছা, তোমরাই বলো তো, সূর্যগ্রহণের যখন আমরা ব্যাখ্যা পড়েছি, চন্দ্রগ্রহণের ব্যাখ্যা যখন আমরা পড়েছি, সেখানে কোথাও রাহু বা কেতুর সম্পর্কে কি পড়েছি? না, নাই, কোনো সম্পর্ক নেই। রাহু বলেও কিছু নেই, কেতু বলেও কিছু নেই, তার কোনো সায়েন্টিফিক এক্সপ্লানেশন নেই। তারপরেও কিন্তু আমরা এই রাহু কেতুর বিষয়বস্তুগুলিকে কিন্তু আমাদের মাথার মধ্যে বা আমাদের মধ্যে রয়ে গেছে। আরও একটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। যেমন আমাদের মধ্যে একটা ধারণা রয়েছে যে আমাদের হৃৎপিণ্ড আমাদের বুকের বাঁ দিকে আছে। কারণ কি? কারণ বুকের বাঁ দিকে আমরা হাত দিলে বা আমরা কান পাতলে একটা শব্দ অনুভব করি। যে শব্দটা অনুভব করি সেটা হচ্ছে হৃৎপিণ্ডের শব্দ, হৃৎপিণ্ডে যে সংকোচন এবং প্রসারণ হয়। এইটা শুনে বা এইটা অনুভব করে আমরা কি বলি বা কি ভাবি, হৃৎপিণ্ড আমাদের বুকের বাঁ দিকে আছে। কিন্তু তা নয়। হৃৎপিণ্ড কোথায় আছে? হৃৎপিণ্ড আমাদের বুকের মাঝখানে আছে, তবে একটু বাঁ দিকে ঘেঁষে আছে। তাহলে অ্যাট দ্য মিডল অফ আওয়ার চেস্ট, আমাদের যে বুকের মাঝখানে, সেই মাঝখানে একটু বাঁ দিকে ঘেঁষে আছে হৃৎপিণ্ড। কিন্তু আমাদের মাথার মধ্যে একটা কিন্তু ভ্রান্ত ধারণা রয়ে গেছে যে হৃৎপিণ্ড আমাদের বুকের বাঁ দিকে আছে। এটা কিন্তু ধারণাটা ঠিক নয়। তো এই রকম বেশ কিছু ধারণা আমাদের বিষয়বস্তু মানে আমাদের যে সাবজেক্ট, সেই সাবজেক্টের মধ্যেও রয়েছে। যেমন আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধারণা রয়েছে, ভ্রান্ত ধারণা রয়েছে, ঠিক সেরকমভাবেই আমরা যে জীবন বিজ্ঞান পড়াশুনো করছি সেই পাঠ্য বই থেকেই বা সেই পাঠ্য বইয়েরও মধ্যে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। যেমন একটা কথা আমরা প্রায় বলে থাকি বা প্রায় শুনে থাকি যে কি না, প্রাণীদের শ্বাসক্রিয়া হয় আর উদ্ভিদদের সালোক সংশ্লেষ হয়। যখনই আমরা শ্বাসক্রিয়া এবং সালোক সংশ্লেষ নিয়ে একেবারে বেসিক একটা আলোচনাতে যাই, তখন কিছু কিছু ছাত্রছাত্রীদের মধ্যে এই ধারণাটা থেকে যায় যে শ্বাসক্রিয়া মানে প্রাণীদেহ এবং সালোক সংশ্লেষ মানে উদ্ভিদদেহ। কিন্তু বিষয়টা তা নয়। সালোক সংশ্লেষ মানেই উদ্ভিদ বা উদ্ভিদ দিয়ে সালোক সংশ্লেষ হয়, কিন্তু শ্বাসক্রিয়া যেমন প্রাণীদেহে হয়, শ্বাসক্রিয়া উদ্ভিদ দিয়েও কিন্তু হয়।
শ্বাসক্রিয়া যেমন প্রাণীদেহে হয়, শ্বাসক্রিয়া কিন্তু উদ্ভিদদেহেও হয়। তাহলে উদ্ভিদ দেহে আমরা সালোক সংশ্লেষও দেখতে পাই, আবার শ্বাসক্রিয়া দেখতে পাই। তাহলে এটা একটা ধারণা, যে ধারণাটা কিন্তু ঠিক নয় যে প্রাণীদের শ্বাসক্রিয়া হয় আর উদ্ভিদদের সালোক সংশ্লেষ হয়। আর একটা ধারণা তোমাদেরকে বলি, যে ধারণাটা অবশ্যই ভ্রান্ত ধারণা। সবুজ উদ্ভিদের দিনের বেলায় সালোক সংশ্লেষ আর রাতের বেলায় শ্বাসক্রিয়া হয়, মানে সালোক সংশ্লেষ মানেই দিনের বেলা আর রাতে হলে শ্বাসক্রিয়া। এটাও কিন্তু একটা ভ্রান্ত ধারণা। কেন? কারণ শ্বাসক্রিয়া 24 ঘন্টায় হয়, দিনের বেলাতেও হয়, রাত্রিবেলাতেও হয়। তবে দিনের বেলায় শ্বাসক্রিয়ার হার সালোক সংশ্লেষের হারের তুলনায় অনেক কম, আর রাত্রে শ্বাসক্রিয়ার হার দিনে যে উদ্ভিদের শ্বাসক্রিয়া হয় তার তুলনায় অনেক বেশি হয়। আর একটা এরই মধ্যে তোমাদের জেনে রাখা উচিত, বা হয়তো তোমরা জানো, যে রাত্রেবেলায় সালোক সংশ্লেষ হয় না, কারণ সূর্যের আলো আমরা পাই না বা সূর্যের আলো থাকে না বলে। কিন্তু কিন্তু যদি আমরা রাত্রিবেলায় উদ্ভিদে কৃত্রিম পদ্ধতিতে আলো সরবরাহ করি, তাহলে কিন্তু তারা রাত্রিবেলাতেও সালোক সংশ্লেষ করতে পারবে, যদি কৃত্রিমভাবে আমরা তাকে আলো সরবরাহ করি। বেশ, তাহলে আমরা পরের স্লাইডে যাই। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এবার এই যে ভ্রান্ত ধারণা, একটু আগেই আমি তোমাদেরকে বললাম যে আমাদের মধ্যে বেশ কিছু ধারণা রয়েছে, যে ধারণাগুলির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বা বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। এই রকম ধারণাগুলি আমাদের মধ্যে আসে কোথা থেকে? বিভিন্ন ক্ষেত্র থেকে কিন্তু এই ধারণাগুলি আমাদের মধ্যে আসে। যেমন প্রাত্যহিক নানা ঘটনা, যেগুলি নিয়ে শিক্ষার্থীরা ক্লাসে আসে। যেমন দেখবে আমরা বাড়ি থেকে যখন স্কুলে যাই, তখন হঠাৎ করে একটা কেউ পিছন থেকে ডেকে দিল, বা কেউ হয়তো হাঁচি দিল, তখন হঠাৎ করে বাড়ি থেকে বলে এখন বাড়ির বাইরে বেরোস না, একটু বাড়িতে বস, তারপরে বেরোবি। তাহলে এই যে একটা বিষয়, এটার সঙ্গে কিন্তু কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই যে আমি রাস্তায় বাড়ি থেকে বেরোচ্ছি, রাস্তায় যাচ্ছি, স্কুলে যাব বলে কেউ আমাকে পিছন থেকে ডাকলো মানে যে আমাকে বাড়ি ফিরে আসতে হবে বা দাঁড়িয়ে যেতে হবে। এটা কিন্তু কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, কিন্তু এই ধারণাটা আমাদের মাথার মধ্যে কিন্তু প্রাত্যহিক বিভিন্ন ঘটনা থেকে কিন্তু মাথার মধ্যে ঢুকে যাচ্ছে। আরও একটা এক্সাম্পল দিই, যেমন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে কোন একটা বিড়াল রাস্তা ক্রস করে গেল, তখন আমরা কি করি? আমরা একটু দাঁড়িয়ে যাই। কিন্তু বিড়াল রাস্তা ক্রস করলো বলে যে আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে নাকি? না, নেই। তাহলে এই রকম নানা ঘটনা আমরা যখন বাড়ি থেকে স্কুলে যাচ্ছি বা স্কুল থেকে বাড়ি ফিরছি, তখন এইগুলি কিন্তু আমাদের মধ্যে চলে আসছে। এই ধারণাগুলিকেই আমরা ভ্রান্ত ধারণা বলছি। পরবর্তী কি, ক্লাসে যখন কোনো শিক্ষক শিক্ষিকা ক্লাস নিচ্ছেন কোনো একটা বিষয়ের ওপর, শুধু যে জীবন বিজ্ঞানের কথা বলছি তা নয়, যে কোনো বিষয়ের ওপর, অঙ্ক হতে পারে, ভৌত বিজ্ঞান হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, ক্লাস নিচ্ছেন, সেই বিষয়বস্তুটি যদি ছাত্রছাত্রীদের মধ্যে সঠিকভাবে যদি না ঢোকে, সঠিকভাবে যদি না তারা বুঝতে পারে, যদি অসম্পূর্ণতা থেকে যায়, তাহলে সেই অসম্পূর্ণতা থেকেও কিন্তু ভ্রান্ত ধারণা গঠিত হতে পারে ছাত্রছাত্রীদের মধ্যে। এছাড়াও আমরা যে বিভিন্ন পাঠ্য পুস্তক পড়ি, বিভিন্ন লেখকের, বিভিন্ন পাবলিশারের আমরা বই পড়ি, বিভিন্ন, সেই বই থেকেও কিন্তু আমাদের কি হতে পারে? ভ্রান্ত ধারণা তৈরি হতে পারে। যেমন অনেক সময় দেখবে যে বিশুদ্ধ রক্ত এবং শুদ্ধ এবং বিশুদ্ধ যে বিষয়বস্তু রক্ত রয়েছে, বা অক্সিজেনের রক্ত বা অক্সিজেন সমৃদ্ধ রক্ত এবং কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, এখানে বিভিন্ন বই দেখবে একটু লাল কালার দিয়ে বোঝানো আছে, কোনো কোনো জায়গাতে দেখবে একটু নীল কালারে বোঝানো আছে। আচ্ছা, রক্ত কি কখনো নীল হয় নাকি? হয় না। কিন্তু এমন কিছু বইয়ের ছবি আছে যে রক্ত অক্সিজেন সমৃদ্ধ তাকে লাল রঙের দেখানো হচ্ছে, যে রক্তে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ থাকে সেখানে দেখানো হচ্ছে নীল রঙের। সেরকম তো হতে পারে না বা হয় না। তাহলে এমন কিছু ধারণা আছে, যে ধারণাগুলি মানে ছবিটা দেখলে আমাদের মাথার মধ্যে কি হবে, যে মাথার মধ্যে যেন বোঝা যাবে যে অক্সিজেনযুক্ত রক্ত মানে লাল আর কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত মানে হচ্ছে নীল। বিষয়টা তো তা তো নয়। তাহলে এই ধারণাগুলি কিন্তু আমরা পাঠ্যপুস্তক থেকে পেয়ে থাকি। এইরকম একাধিক ধারণা আছে, যে ধারণাগুলি ভ্রান্ত প্রকৃতির, যেগুলি আমরা বিভিন্ন পাবলিশারের, বিভিন্ন লেখকের বই পড়ে
তার বাক্য থেকে, তার শব্দ থেকে, এমনকি যে ছবিগুলি রয়েছে সেই ছবিগুলি থেকেও কিন্তু ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে তৈরি হতে পারে। এবার আমি যে পরবর্তী স্লাইডটা তোমাদের সামনে তুলে ধরছি, এই স্লাইডটা কিন্তু হচ্ছে একেবারে দশম শ্রেণীর পাঠ্যক্রম নিরিখে ভ্রান্ত ধারণা। দেখো এখানে 3টে কলাম করা আছে, সিরিয়াল নাম্বার, মিসকনসেপশন যাকে আমরা মিথও বলি, এবং সেই মিসকনসেপশনের সাপেক্ষে তার সায়েন্টিফিক এক্সপ্লানেশন। প্রথম যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে সেটা কোন চ্যাপ্টার অন্তর্গত। টেস্টোস্টেরন হরমোন কেবল পুরুষ দেহে এবং ইস্ট্রোজেন কেবল স্ত্রী দেহে পাওয়া যায়। আমরা যখন হরমোন চ্যাপ্টারটা পড়ি তখন টেস্টোস্টেরন আর ইস্ট্রোজেন যখন পড়ি তখন কিন্তু আমাদের পড়ে যেটা মাথায় আসে প্রথমেই যে টেস্টোস্টেরন মানেই পুরুষদের হরমোন আর ইস্ট্রোজেন মানেই হচ্ছে স্ত্রীদের হরমোন। না, বিষয়টা হচ্ছে ভ্রান্ত ধারণা। বিষয়টা তাহলে তার সায়েন্টিফিক এক্সপ্লানেশনটা কি? সায়েন্টিফিক এক্সপ্লানেশন হচ্ছে স্ত্রীদের ডিম্বাশয় ছাড়াও পুরুষদের শুক্রাশয় থেকেও ইস্ট্রোজেন খরিত হয়। স্ত্রী ও পুরুষ উভয়দের অ্যাড্রিনাল গ্রন্থি থেকেও কিন্তু টেস্টোস্টেরন হরমোন খরিত হয়। দ্বিতীয় যে মিসকনসেপশনটা আমি তোমাদের সামনে তুলে ধরছি, মানুষের দেহে টেস্টোস্টেরন বা ইস্ট্রোজেন হরমোনের যৌন ভূমিকা ছাড়া অন্য কোনো ফিজিওলজিক্যাল ভূমিকা নেই। আমরা যখন হরমোন চ্যাপ্টারটা পড়ি, সে যে কোনো পাবলিশারের বা যে কোনো লেখকের বই যখন আমরা পড়ি তখন টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেনের যে কাজগুলি নিয়ে পড়ি সেই কাজগুলি প্রত্যেকটা হচ্ছে কি তোমার যৌন ভূমিকা সংক্রান্ত, মানে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস নিয়ে আমরা পড়াশুনো করি। কিন্তু এই টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন সেক্সুয়াল অ্যাক্টিভিটিস ছাড়াও কিছু নন সেক্সুয়াল অ্যাক্টিভিটিস আছে। টেস্টোস্টেরন বা ইস্ট্রোজেনের কিছু নন সেক্সুয়াল ফিজিওলজিক্যাল ভূমিকা আছে, যেমন হাড়ের গঠন ও তার রক্ষণাবেক্ষণ, ইমিউন সিস্টেম গঠনে সাহায্য করে, রক্তকোষ গঠনে সাহায্য করে, সংবহনে সাহায্য করে এবং বিপাকে সাহায্য করে। তাহলে পুরুষদের প্রধান সেক্সুয়াল হরমোন হচ্ছে টেস্টোস্টেরন, মানে টেস্টোস্টেরন পুরুষদের কিন্তু সেক্সুয়াল অ্যাক্টিভিটিস করবে, আর পুরুষদের ইস্ট্রোজেন নন সেক্সুয়াল ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস প্লে করবে। আর স্ত্রীদের প্রধান সেক্সুয়াল হরমোনের মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে ইস্ট্রোজেন, কিন্তু স্ত্রীদের টেস্টোস্টেরন হরমোন নন সেক্সুয়াল ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস করবে। তাহলে পুরুষদের টেস্টোস্টেরন সেক্সুয়াল অ্যাক্টিভিটিস রোল প্লে করবে আর ইস্ট্রোজেন নন সেক্সুয়াল ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস রোল প্লে করবে, আর স্ত্রীদের ইস্ট্রোজেন সেক্সুয়াল অ্যাক্টিভিটিস রোল প্লে করবে আর টেস্টোস্টেরন নন সেক্সুয়াল ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস রোল প্লে করবে। মানে এটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে তোমাদের টেস্টোস্টেরন আর ইস্ট্রোজেন উভয় দেহ, মানে পুরুষ দেহ থাকে এবং স্ত্রী দেহ থাকে, দুটোই। বেশ, আমরা এবার নেক্সট তৃতীয় যে মিসকনসেপশন, এফএসএইচ এবং এলএইচ কেবল স্ত্রীদের পাওয়া যায়, পুরুষদের এফএসএইচ এবং এলএইচ এর কোনো ভূমিকা নেই। এটাও একটা বড় ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে রয়েছে। এফএসএইচ সার্টোলি কোষকে উদ্দীপিত করে শুক্রাণুর বিকাশে সাহায্য করে এবং এলএইচ লাইডিকের কোষকে উদ্দীপিত করে টেস্টোস্টেরন ক্ষরণে সাহায্য করে। তাহলে শুক্রাণুর বিকাশে সাহায্য করছে এফএসএইচ এবং টেস্টোস্টেরন ক্ষরণে সাহায্য করছে এলএইচ। তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারছি এখান থেকে, এফএসএইচ এবং এলএইচ পুরুষ দেহেও কিন্তু কি করছে, রোল প্লে করে। এমন নয় যে কেবলমাত্র এফএসএইচ আর এলএইচ স্ত্রী দেহেই পাওয়া যায়। নেক্সট, জিন আর অ্যালিল, এই শব্দ দুটি একটি অন্যটির পরিবর্তে ব্যবহার করা হয়। অনেক সময় আমরা বিভিন্ন বই পড়ে বা আমরা যখন নিজেরা পড়াশোনা করি তখন একটা জিনিস মাথার মধ্যে ঢুকে যায় যে জিন বা অ্যালিল আমরা দুটোর মধ্যে যে কোনো একটা শব্দকে ব্যবহার করলে হবে। না, একদম ভুল, এটা একেবারে মিসকনসেপশন। অ্যালিল কি? অ্যালিল আসলে একটি জিনের অনেকগুলি সম্ভাব্য রূপের যে কোনো একটি রূপ। অ্যালিল হচ্ছে একটি জিনের অনেকগুলি সম্ভাব্য রূপের যে কোনো একটি রূপ। ওকে, আশা করি বুঝতে পারছো। পরের পয়েন্টে আমরা আসছি। পরের পয়েন্টটা কি? পরের পয়েন্টটা হচ্ছে মিসকনসেপশন, প্রকট জিন প্রচ্ছন্ন জিনের থেকে শক্তিশালী। দেখো, প্রকট বৈশিষ্ট্য আছে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আছে। প্রকট বৈশিষ্ট্য কি? যে বৈশিষ্ট্যে বহিঃপ্রকাশ ঘটে, আর যে বৈশিষ্ট্যে বহিঃপ্রকাশ ঘটে না তাকে আমরা প্রচ্ছন্ন বলি। তাহলে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে যে জিনের জন্য সেটাকে প্রকট জিন বলছি, আর প্রচ্ছন্নের জন্য প্রচ্ছন্ন জিন বলছি। একটা হচ্ছে ডমিনেন্ট
জিন আর একটা হচ্ছে রিসেসিভ জিন। তাহলে এইটা বাড়িতে আমরা যখন পড়াশুনো করি তখন আমাদের মাথার মধ্যে একটা বিষয় অজান্তেই চলে আসে, সেটা কি না প্রকট জিন মানে ডমিনেন্ট মানে হচ্ছে কি মোর স্ট্রং দ্যান রিসেসিভ, মানে প্রচ্ছন্ন থেকে প্রকট হচ্ছে শক্তিশালী। কিন্তু এখানে শক্তিশালী কে বা দুর্বল কে, বিষয়টা কিন্তু তা নয়। বিষয়টা কি, বিষয়টা যে প্রকট জিন কখনো কখনো ফিনোটাইপে প্রকাশিত হয়। এই যে একটু আগে বললাম যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে সেই বৈশিষ্ট্যটাকে আমরা প্রকট বৈশিষ্ট্য, জিনটিকে আমরা কি বলছি প্রকট জিন। তাহলে প্রকট জিনটি কখনো কখনো ফিনোটাইপ মানে যে বহিঃপ্রকাশ, আমরা যেটা দেখতে পাচ্ছি চাক্ষুষ করা যায়। তাহলে প্রকট জিনটি কখনো কখনো ফিনোটাইপে প্রকাশিত হয়, এর সঙ্গে শক্তিশালী হওয়ার কোনো সম্পর্ক নেই। মানে এখানে কে শক্তিশালী কে দুর্বল এরকম কোনো বিষয়বস্তু নয় বা নেই। নেক্সট মিথ যেটা বা মিসকনসেপশন যেটা, সেটা হচ্ছে কি বিখ্যাত মেন্ডেলীয় অনুপাত 9:3:3:1 মেন্ডেল আবিষ্কার করেছে। দেখবে আমরা বিভিন্ন বই যখন পড়ি, এই যে একটু আগে বললাম না দ্বিতীয় স্লাইডে যে ভ্রান্ত ধারণা কোথা থেকে আসে আমাদের মধ্যে, আমরা তখন একটা বিষয় বলেছি যে ভ্রান্ত ধারণা বিভিন্ন পাঠ্যপুস্তক থেকে আসে। আমরা যখন বিভিন্ন বই পড়ি বা বিভিন্ন প্রশ্ন বিচিত্রায় যখন প্রশ্ন দেখি, এমনকি আমরা যখন স্কুলেরও প্রশ্নপত্র দেখি, তখন অনেক সময় এরকম প্রশ্ন থাকে যে এক সংকর জননে বা দ্বিসংকর জননে মেন্ডেলীয় অনুপাতটি লেখো, জিনোটাইপিক অনুপাত ও ফিনোটাইপিক অনুপাত। তাহলে এই যে মেন্ডেলীয় অনুপাত বিষয়টি সম্পূর্ণ একটা মিসকনসেপশন। যদি আমরা বিজ্ঞানী মেন্ডেলের থিসিস পেপারকে দেখি, তাহলে সেখানে কিন্তু দেখব যে উনি কোনো রেশিও বা কোনো অনুপাতের কথা বলেননি, কোনো অনুপাতের কথা বলেননি। এই যে 9:3:3:1 এটা কি দ্বিসংকর জনন প্রক্রিয়ায় মেন্ডেল দ্বিতীয় অপত্যজনুতে 4 প্রকার বীজের কথা বলেছিলেন। মানে এটা ফিনোটাইপিক অনুপাত, বইয়ে কি লেখা রয়েছে দ্বিসংকর জননে মেন্ডেল ফিনোটাইপিক অনুপাত 9:3:3:1, কিন্তু এটা কোনো মেন্ডেলীয় অনুপাতই নয়। কারণ বিজ্ঞানী মেন্ডেল যখন তিনি গবেষণা করেছিলেন দ্বিসংকর জননের উপর মটর গাছে, তখন তিনি 4 প্রকার সিডের কথা উল্লেখ করেছিলেন, 4 প্রকার বীজের কথা উল্লেখ করেছিলেন। কি কি? 315টি গোল ও হলুদ বীজ, 101টি কুঞ্চিত ও হলুদ বীজ, 108টি গোল ও সবুজ বীজ এবং 32টি কুঞ্চিত ও সবুজ বীজ। তাহলে উনি 315, 101, 108 এবং 32 এই সংখ্যাগুলি তার গবেষণাপত্রে লিখে গেছিলেন। পরবর্তী ক্ষেত্রে এই সংখ্যাগুলিকে মানে এই 4 ধরনের বীজকে যদি আমরা এই সংখ্যাগুলিকে একটা রেশিও তৈরি করি, তাহলে সেটা 9:3:3:1 এর কাছাকাছি যায়। তাহলে এইটাকেই বিভিন্ন বইয়ে বা আমরা যখন পড়াশুনো করি তখন মেন্ডেলীয় অনুপাত বলে আমরা পড়াশুনো করি, কিন্তু প্রকৃতপক্ষে বিজ্ঞানী মেন্ডেল কিন্তু কোনো অনুপাত করে যাননি। উনি শুধু কি করে গেছিলেন, এই সংখ্যাগুলি দিয়ে গেছিলেন যে এতটি গোল হলুদ বীজ, এতটি কুঞ্চিত হলুদ বীজ, এই রকম তিনি তথ্য দিয়েছিলেন তার গবেষণাপত্রে, কিন্তু কোনো অনুপাত করেননি। এই অনুপাতটা যদি এই সংখ্যাগুলিকে নিয়ে একটা অনুপাত তৈরি করা যায়, তাহলে সেটা 9:3:3:1 এর কাছাকাছি হয়, যেটা আমরা মেন্ডেলীয় অনুপাত বলে হয়তো আলোচনা করি, কিন্তু প্রকৃতপক্ষে এটা একটা ভ্রান্ত ধারণা। কারণ মেন্ডেল এই রকম অনুপাতের উল্লেখ করেননি তার গবেষণাপত্রে। বেশ, পরবর্তী যে মিসকনসেপশন, সেই মিসকনসেপশনটা কি কোন প্রজাতির অন্তর্গত জীবেরা সবাই মূলত একই রকম হয়। মানে আমাদের মধ্যে একটা এরকম ধারণা রয়ে গেছে যে যখন একই প্রজাতির জীব হয় তখন তারা সবাই এক হয় না। এটাও কিন্তু এক ধরনের ভ্রান্ত ধারণা, মিসকনসেপশন। কারণ কোনো প্রজাতির অন্তর্গত জীবেরা একে অপরের থেকে তাৎপর্যপূর্ণভাবে ভিন্ন, তাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকে। একই প্রজাতির অন্তর্গত হওয়া সত্ত্বেও সেই সকল জীবেদের মধ্যে কিছু না কিছু ভিন্নতা আমরা লক্ষ্য করি, কারণ এই প্রজাতির জীবের মধ্যে প্রকরণ বা ভেদ দেখা যায়। প্রকরণ
ভ্যারিয়েশনস, এই ভ্যারিয়েশনসটা থাকার জন্যই একই প্রজাতির অন্তর্গত জীবেদের মধ্যে কি রয়েছে, পার্থক্যটা রয়েছে ভ্যারিয়েশনস বা প্রকরণের জন্য। তাহলে কোনো প্রজাতির অন্তর্গত জীবেরা সবাই যে একই রকমের হয় সেটা হচ্ছে এক রকমের ভ্রান্ত ধারণা। তার বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি? বৈজ্ঞানিক ব্যাখ্যাটি হচ্ছে কোনো প্রজাতির অন্তর্গত জীবেরা একে অপরের থেকে তাৎপর্যপূর্ণভাবে ভিন্ন, কারণ একই প্রজাতির জীবের মধ্যে প্রকরণ বা ভেদ দেখা যায়। আশা করি মিসকনসেপশন তোমাদের বিষয়বস্তুটা পরিষ্কার হয়েছে। এই বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে।